আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হতে চলেছে কিউএনএ। অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করছিলে আমার এই ট্রিপটা নিয়ে, যেটা আমি রিসেন্টলি নিয়েছিলাম ভিয়েতনামে। তোমাদের অনেক প্রশ্ন ছিল, তাই জন্য আমি একটা কিউএনএ পোস্ট করে দিয়েছিলাম, যেখানে তোমরা অনেকগুলো প্রশ্ন করেছো। তাই আমি তোমাদের সব প্রশ্নের উত্তর একটা ভিডিওই দিয়ে দেবো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন ছিল, হাউ কস্টলি ইজ ভিয়েতনাম ফ্রম ইন্ডিয়া? গোয়ার যা খরচা হবে ভিয়েতনামেও তাই খরচা হবে, শুধু যদি আলাদা করে ভিয়েতনামের ফ্লাইটটা আর ভিয়েতনামের ভিসাটা, পাসপোর্টটা লাগবে ভিয়েতনাম যেতে, আর গোয়া যেতে পাসপোর্ট লাগবে না। এটাই হচ্ছে ডিফারেন্স। গোয়াতে যদি ট্রেনে যাও তাহলে অনেক কম খরচে হয়ে যাবে, কিন্তু গোয়া অনেকটাই দূর, তাই জন্য ফ্লাইটই লাগে। এবার পরের প্রশ্নে আসি। দিদি, হোয়াট ওয়াজ ইউর ট্যুর বাজেট, কস্ট অফ ইউর ফুল ভিয়েতনাম ট্রিপ? এই প্রশ্নটা আমি প্রচুর পেয়েছি। আমার পার্সোনাল কস্ট জেনে তোমার খুব একটা কাজে লাগবে না, কারণ আমি তো অনেক কেনাকাটা করেছি। কিভাবে থাকবে, কিরকম হোটেলে থাকবে সেটাও ডিপেন্ড করে। আমি খুবই কম দামের এয়ারবিএনবি তে ছিলাম। প্রত্যেকটা এয়ারবিএনবি ট্যুর কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার ব্লগগুলোতে, তাই জন্য ব্লগগুলো একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবে। এয়ারবিএনবি যদি লিঙ্ক চাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সিজন ওয়াইজ একটু দেখে নিও দামটা। 2027 কতটা ইনফ্লেশন হবে সেটা আমি এখন বলতে পারবো না, কিন্তু 2026 যদি যাও তাহলে পার হেড 70,000 বাজেটে আরামে ঘুরতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে, হাউ টু প্ল্যান আ সোলো ট্রিপ ফর দ্য ফার্স্ট টাইম? প্রথম সোলো ট্রিপের জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে তোমার একটা ব্যাংক ব্যালেন্স, যেটা তোমাকে একটা কনফিডেন্স দেবে। অফুরন্ত মানে আমি 1 কোটি বলিনি, 2-3 লাখ বলেছি। সোলো ট্রিপের জন্য 3টে জিনিস আগে থেকে, অনেক আগে থেকে প্ল্যান করে রাখতে হবে। আমি বলবো মিনিমাম 2-3 মাস আগে। ভিসা পাওয়ার জন্য ফ্লাইট বুকিং আর হোটেল বুকিং লাগে কিছু কিছু জায়গায়। ভিয়েতনামের জন্য ফ্লাইট বুকিং থাকলেই হয়। কি কি তোমার পছন্দের অ্যাক্টিভিটিজ এর মধ্যে পড়ে সেইগুলো আস্তে আস্তে প্ল্যান করে নিলেই। সোলো ট্রিপের জন্য কি কি ইকুইপমেন্টস তোমার নেওয়া উচিত সেগুলো যদি বলি, তাহলে আমি বলবো একটা ট্রাইপড অবশ্যই, বা তুমি নিতে পারো এনিওয়্যার মোবাইল মাউন্ট হোল্ডার। এগুলো অ্যামাজনে পাওয়া যায়, খুবই কম দামে পাওয়া যায়। এটা হচ্ছে ম্যাগনেটিক ফোন হোল্ডার, ঠিক আছে? এই যে ম্যাগনেটিক রিংটা থাকে, তোমার কাছে যদি ম্যাগনেটিক ফোন না থাকে, এবার এটা কিন্তু খুবই স্ট্রং একটা ম্যাগনেট। একটু শুধু সমতল জায়গা লাগবে। যেমন ধরো আমি তোমাদের এটাতেই দেখাচ্ছি, এটা একটা আয়না, ঠিক আছে? এটা এবার আমাকে টাইট করতে হবে। ইউ আর গুড টু গো। এ দেখো, পড়ছে না, মানে এ দেখো পড়ছে না। এটাকে কিন্তু কাঠের উপরেও আটকানো যায় আর প্লাস্টিকের উপরেও আটকানো যায়। সোলো ট্রাভেলারদের জন্য এগুলো কিন্তু খুবই ভালো। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে কটা আমার কাছে আছে। এটা একরকম দেখতে হয়, দেখতে পাচ্ছ। এটা একরকম দেখতে হয়, দেখতে পাচ্ছ। আরেকটা হয় এরকম দেখতে। এগুলো খুবই ইউজফুল। আমি এগুলো শুধু ব্যাকআপ করে রেখেছি, যখন তখন ভেঙে যায়। আমি খুবই লক্ষ্মী হাতে পাই, তাই জন্য যখন তখন আমার হাত থেকে পড়ে যায়, ভেঙে যায়, তাই জন্য এগুলো একটু ব্যাকআপ করে রেখেছি। আমার কাছে 5-6টা রয়েছে, সবকটা লিঙ্কই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সবকটাই কিন্তু বেশ ভালো, যে কটা আমার কাছে আছে। আরো একটা জিনিস যেটা অবশ্যই রাখবে সেটা হচ্ছে এই যে ইউনিভার্সাল চার্জার অ্যাডাপ্টার। থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইউএসএ, ইউকে সব জায়গার কিন্তু আলাদা, তাই জন্য এরকম একটা ট্রাভেল অ্যাডাপ্টার রাখবে। যে দেশে যাবে সেই দেশেরটা নিতে পারো। আমি বলবো ইউনিভার্সালটাই নিতে, কারণ পয়সাটা বেঁচে যায়। অনেক ধরনের পোর্ট একটাতেই দেওয়া থাকে, তাই জন্য এটা অনেক জায়গায় ক্যারিও করতে পারবে। একটু দাম বেশি হবে, কিন্তু আমি বলবো ইউনিভার্সাল অ্যাডাপ্টারটাই নেওয়া বেটার। এই ট্রাভেল পোর্টেবল যে আলোগুলো, এগুলো একটা ছবি দেখিয়ে দিচ্ছি আমি। আমারটা আমার কাছে নেই এখন, এটার সাথে কোনো বড় তার নেই। ছবি তুলতেও কিন্তু বেশ কাজে লাগে, শুধু ভিডিওর জন্য কাজে লাগে না। খুবই সহজ ক্যারি করার জন্য। আরেকটা জিনিস সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক অবশ্যই রেখো। সোলো ট্রিপের জন্য প্রথম 3টে জিনিস, যেটা হচ্ছে ফ্লাইট বুকিং, হোটেল বুকিং আর ভিসা। এই 3টে জিনিস সবার আগে প্ল্যান করতে হবে। তারপরে সবকিছু ইউনিভার্সের হাতে ছেড়ে দিও। তুমি যদি 14 দিনের প্ল্যান করে থাকো, 14 দিনই তোমার প্ল্যান অনুযায়ী যাবে এরকম কিন্তু নয়। অনেকগুলো দিন হবে যেগুলো তোমার প্ল্যান অনুযায়ী যাবে না। নিজের সেফটির জন্য কি কি করেছিলে? টিপস ফর যারা একা ট্রাভেল করতে চায়। অবশ্যই একটা অ্যালার্ম চেইন রেখো, অ্যালার্ম কি চেইন যেটা পাওয়া যায় অ্যামাজনে। কোন ম্যাপ কাজ করে সেটা আগে থেকে ডাউনলোড করে রাখবে। বিভিন্ন এশিয়ান দেশে কিন্তু অ্যাপের মাধ্যমে ট্রেন বাস বুকিং করা যায়। রেগুলার ট্রেন বাসের কথা বলছি, ওটা কিন্তু আগে থেকে ডাউনলোড করে রাখবে। আরেকটা সেফটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যার সাথেই রাস্তায় দেখা হবে, হঠাৎ করে যদি কথাও বলো, যাই বলো, নিজের সমস্ত ডিটেলস ফ্লোতে দিয়ে দেবে না। চেনাশোনা করার জন্য কথা বলো, কোথায় কাজ করছো, এই করছো, এসবও যদি বলে থাকো, বেশি না। আরেকটা যেটা, সেটা হচ্ছে অচেনাদের সাথে দেখা হবে। গ্রুপ ট্রিপে যদি যাও, গ্রুপ ট্রিপ গুলো এক্সপিরিয়েন্স করতে পারো, খারাপ না। পুরো মিশে যাবে না, একটু দূরত্ব রাখবে, একটু সিক্রেটিভ থাকবে, সবকিছু গড়গড় করে বলে দেবে না। আর যদি ড্রিঙ্ক করো তাহলে একটু মাইল্ড ড্রিঙ্কিং করবে, একদম ড্রিঙ্ক করে টাল্লি হয়ে যাওয়ার মতো ড্রিঙ্ক করবে না। প্রত্যেকটা জায়গারই কিন্তু নতুন নতুন মিক্সড ককটেল থাকে, মকটেল থাকে, এবং কোনো কোনো দেশের আবার অন্যরকম বিয়ারের টেস্টও হয়, অন্যরকম খেতে হয়। তাই জন্য অনেকেই কিন্তু এগুলো ট্রাই করে। কোনো যদি ইন্টার কোর্স বা এসব কিছু করো, আই এম সেইং দিস অ্যাজ ইউর ওল্ডার সিস্টার। এবং যখন লোকজন সোলো ট্রিপে যায় তখন কিন্তু অনেকেই এরকম করে। তাই জন্য যদি এসবের মধ্যে না ফাঁসতে চাও তাহলে দূরে দূরেই থেকো। আর যদি এসব করার ইচ্ছা থাকে তাহলে ইউজ প্রোটেকশন। আমি অনেককে দেখেছি অনেকভাবে ফেসে যায়। নাম্বার 1, আমি একটা জিনিস বারবারই বলবো, যে ড্রিঙ্ক যতই করো কন্ট্রোলে। নিজের লিমিটটা আমি আশা করি জানো। যদি না জানো, আগে থেকে কোনো বন্ধুর সাথে বা কোথাও গিয়ে আগে ট্রাই করে নিও তোমার কতটা লিমিট, তুমি কতটা নিতে পারবে, তারপরেই ড্রিঙ্কটা করো। ব্যাংককেও আর ভিয়েতনামেও যদি তুমি ড্রিঙ্ক পার্টি না করো, তাহলে একটা মেজর পোর্শন হয়তো বাতিল হয়ে যায়। তুমি যদি সেটা ইউজুয়ালি করো তাহলে তুমি সেটা অবশ্যই করতে পারো ওখানে, ওটা একটা ভালো এক্সপিরিয়েন্স ওখানে। এই কটা জিনিস মাথায় রেখো, নিজের সেফটি কিন্তু নিজের হাতে। পরের প্রশ্ন করেছে অদিতি, ওখানকার লোকজনের ব্যবহার কেমন দিদি? স্ক্যাম সব জায়গায় হয়, প্রত্যেক দেশেই
কিছু না কিছু ভুল মানুষ থাকে, সেটা মাথায় রেখো। কিন্তু ওভারঅল ভিয়েতনামের মানুষ কিন্তু খুবই ভালো। শেষের দিন আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। ভিয়েতনামে একটু আধটু স্ক্যাম হয়, মোস্টলি সবাই কিন্তু যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করে। পরের প্রশ্ন হচ্ছে অফ টপিক, ব্যাংকক অর ভিয়েতনাম, চুজ ওয়ান। দুটোর মধ্যে যদি একটা পছন্দ করতে হয় আমি বলবো ব্যাংকক। তার কারণ হচ্ছে ব্যাংকক খুবই ভাইব্রেন্ট। আমি মাকে ব্যাংকক যখন নিয়ে গেছিলাম মা বেশ খুশি ছিল, কিন্তু ভিয়েতনামে আমি দেখলাম মা অতটা ভাইব পেলো না। সো মাই মাদার ওয়াজ লাইক, পরের বছর আমাকে আবার একটু ব্যাংকক নিয়ে যাস না। ব্যাংকক আমার বেশ ভালো লেগেছে, থাইল্যান্ড আমার খুব ভালো লেগেছে। আমি বুঝতে পারছি থাইল্যান্ডটা না খুব হ্যাপেনিং একটা জায়গা। আবার যদি যেতে চাই তাহলে হয়তো আমি আর ভিয়েতনাম যাবো না এক্ষুনি এই মুহূর্তে। যদি 3-4 বছর পর হয় আবার অবশ্যই ভিয়েতনাম যাওয়ার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে এক্ষুনি যদি আবার আমাকে কেউ ভিয়েতনাম যেতে বলে তাহলে আমি ব্যাংকক যাওয়ার জন্য বলবো, কারণ ব্যাংককে একটু অন্যরকম ভাইব আছে আর ব্যাংককটা খুবই হ্যাপেনিং একটা জায়গা। একটা খুবই কমন প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর প্রফেশন, কোথায় কাজ করো তুমি। এটার জন্য আমার আগের গেট টু নো মি প্রথম কিউএনএ করেছিলাম, ওটাতে গিয়ে দেখে নিও। প্রফেশন নিয়ে আমি ওই ভিডিওটায় কথা বলেছিলাম। পরের প্রশ্ন হচ্ছে তুমি কি সাউথ কলকাতাতে থাকো। না না, আমি অত বড় লোক নই। তার পরের প্রশ্ন সেটা হচ্ছে বাড়িতে ফিরতে ভালো লাগে। সে কি প্রশ্ন? নিজের বাড়িতে ফিরতে অবশ্যই ভালো লাগে, তার কারণ হচ্ছে আমি এখানে যা ইচ্ছা খেতে পারি। কলকাতা যে হারে কস্ট এফেক্টিভ, এটা হওয়া উচিত তো নয়, কিন্তু কলকাতা যথেষ্ট কস্ট এফেক্টিভ। সারা জীবন বাড়িতে থাকতে ভালো লাগবে না, কিন্তু বাড়িতে ফিরতে অবশ্যই ভালো লাগে। তার পরের প্রশ্ন হচ্ছে সমস্ত কিছুর একটা এস্টিমেটেড প্রাইস বললে ভালো হতো, ইনক্লুডিং ফ্লাইট ফেয়ার। ফ্লাইটের ভাড়াটা ডিপেন্ড করে তুমি কোন এয়ারলাইন চুজ করছো তার উপর। এবার আমার ব্যক্তিগতভাবে এয়ার এশিয়া পছন্দ নয়। দুবে, কাতার এই জায়গাগুলোয় গেলে আমি এমিরেটস নেব। ভিয়েতনাম, ব্যাংকক এই সাইডগুলোয় যদি হয় তাহলে আমি অবশ্যই সিঙ্গাপুর এয়ারলাইন্স চুজ করব। একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে সিঙ্গাপুর এয়ারলাইন্সের, যেটা হচ্ছে ওরা ক্যারি অনের ব্যাগটা কত ভারী সেটা চেকই করে না। খুবই স্মুথ একটা প্রসেস হয়ে যায়, খুবই আরামদায়ক ভাবে যাওয়া যায়। আমার সিঙ্গাপুর এয়ারলাইন্সেও অ্যাফিলিয়েশন আছে, আর আমি এবারের 4 বারের খাবারই রিভিউ করেছিলাম। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম কিরকম খাবার দেয় সিঙ্গাপুর এয়ারলাইন্সে। এর আগেও কিন্তু আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সের ভিডিও করেছি, আমার মেন চ্যানেলে আছে। ওই চ্যানেলে খুব বেশি ভিউজ নেই, তোমরা যদি চাও তাহলে আগে কিরকম খাবার দিত সেটাও দেখতে পারো। আমি জানি ওখানে আমি একটু বেশি জোক মেরে ফেলেছি ওই ভিডিওগুলোয়, কিন্তু আমি সেটার সাথে বোঝানোরও চেষ্টা করেছি তোমাদের যে কিরকম খাবার তোমরা পেতে পারো। ফ্লাইটে বসে খাবো, এটা মনে হয় প্রথমবার যদি যাও তাহলে বুঝবে যে এটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়। সবাই বেশ ট্রাই করে, আমি ইন্ডিগোতে কোনোদিন ট্রাই করিনি। আমার কাছে পয়সা ম্যাটার করে, আমি ইন্ডিগোতে কিনে খাবো না 200 টাকা নুডলস। একটু মনে হয় যে প্রিমিয়াম ফিলটা একটু হলেও আসুক। বিজনেস ক্লাসে খাবার ছাড়া তেমন কিছুই বেশি হয় না, আমি বাড়ি থেকে ঘুমিয়েই যাই। আমি ইকোনমিটাই সবসময় নিই। এবার এইটা ডিপেন্ড করছে তুমি কোনটা নেবে। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট আছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট আছে, এয়ার এশিয়ার ফ্লাইট আছে। এয়ার এশিয়ারটা সব থেকে চিপেস্ট হবে। এবার আমার ডাইরেক্ট ফ্লাইট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমি চাঙ্গি এয়ারপোর্টে ল্যান্ড করবো। চাঙ্গি ইজ ওয়ান অফ মাই ফেভারিট এয়ারপোর্ট। আমার কাছে ইউএস ভিসাও আছে, তাই জন্য আমি 96 আওয়ার্সের ট্রানজিট ভিসাও পেয়ে যাই। আমি বাইরেও একটু ঘুরে ঠুরে চলে আসি। আমার বেশ পছন্দের এয়ারপোর্টটা। এটা কিন্তু রিটার্ন ফ্লাইট ছিল না, এটা মাল্টি সিটি ফ্লাইট ছিল। আমি যখন গেছি তখন আমি হানয়তে নেমেছি, আর যখন আমি কলকাতা ফিরেছি আবার তখন আমি হোচিমিন থেকে বেরিয়েছি। অনেকে হোচিমিনে আগে যায়, হানয়তে পরে যায়, তোমার ব্যাপার। তুমি হানয়তে নেমে হানয় থেকেই বেরোতে পারো, যেটা আমি একদমই রিকমেন্ড করবো না। খুবই ইনএক্সপেন্সিভ কান্ট্রি, পুরোটাই ঘুরে নিও একবারে। আমি মাল্টি সিটি ফ্লাইট নিয়েছিলাম, কলকাতা টু হানয়, হোচিমিন টু কলকাতা, আর তার জন্য আমাকে দিতে হয়েছিল আমার সময় 32,000 টাকা পার হেড। এস্টিমেটেড প্রাইস ভিয়েতনাম যেতে কত খরচ হয় দিদি ইন্ডিয়ান রুপিজে? 8 দিনের যদি ট্রিপ করো তাহলে 70,000-এ হয়ে যাবে ইনক্লুডিং ফ্লাইট। তার পরের প্রশ্ন হচ্ছে হাউ টু বুক, উইথ সাইটস আর গুড, কস্ট টু কনসিডার, গুড সাইট সিইং অপশন, মাস্ট ট্রাই ফুড। এগুলো বললে ভালো হয়। বাবারে এক এক করে নি। হাউ টু বুক আমি বুক করেছিলাম স্কাই স্ক্যানার দিয়ে। স্কাই স্ক্যানারে আমার অ্যাফিলিয়েশন আছে। এটা একটা ইনফ্লুয়েন্সার প্রোগ্রাম ছিল, যেটাতে আমি সাইন আপ করেছিলাম 3 বছর আগে। আমার একটু কমই পড়েছিল, যদিও আমি অনেক পরে বুকিং করেছিলাম। এটা কিন্তু আমি 2 মাস আগে বুকিং করেছিলাম। মিনিমাম 5 মাস আগে বুক করো। উইথ সাইটস আর গুড। যখন আমি ইন্টারন্যাশনাল ফ্লাইট বুক করি আমার প্রেফারেন্স হচ্ছে ইক্সিগো আর মেক মাই ট্রিপ। ফর ইন্টারন্যাশনাল ফ্লাইট বুকিং আগে দাম দেখার জন্য স্কাই স্ক্যানারে, আর স্কাই স্ক্যানার থেকেই মেক মাই ট্রিপে রিডাইরেক্ট হওয়া যায়। আমি তোমাদের এক্ষুনি দেখে বলে দিচ্ছি যে ভিয়েতনামের এখনের ফ্লাইটের দাম কত চলছে। নভেম্বর 2025-এর আন্দাজে বলছি। প্লিজ 3 বছর পর এসে জিজ্ঞেস করো না যে ফ্লাইটের দাম এত কম কেন। তার কারণ কি জানো, আমার অনেক পুরনো ভিডিওতে সবাই এসে দেখে আর তারপরে কমেন্ট করে যে এখন তো 900 টাকা দাম, তুমি 400 টাকায় কি করে পেলে। হানয়ের জন্য কিন্তু এই মুহূর্তে আমি দেখছি ইন্ডিগোর ডিরেক্ট ফ্লাইট আছে। আমি একটু এক্সপিরিয়েন্সটা ভালো করানোর জন্য একটু বেশি টাকা দিয়ে বুক করেছিলাম। তুমি যদি সোলো হও ইন্ডিগোতে যাও, ইন্ডিগোতে আরামসে সিসিইউ থেকে হানয় 2.5 ঘন্টার ফ্লাইট 20,000 টাকায় পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। থাই এয়ারওয়েজ এর প্রাইস চলছে 38,000 টাকা। এগুলো সব ইকোনমির প্রাইস বলছি আমি। আর সিঙ্গাপুর এয়ারলাইন্স এর এই মুহূর্তে চলছে 33,000 আজকের ডেটে। আমি ফেব্রুয়ারি মাসেরটা দেখছি। কস্ট টু কনসিডার, গুড সাইট সিইং অপশনস, মাস্ট ট্রাই ফুড, এগুলো বললে ভালো হয়। কস্ট টু কনসিডার যেটা বললাম 70,000 80,000 ধরে যেও। গুড
সাইট সিইং অপশন হচ্ছে হানয়তে ওল্ড কোয়ার্টার, অবশ্যই যেও। ভিয়েতনামের কফি অবশ্যই ট্রাই করো। যদি কফি ভালোও না লাগে, ভিয়েতনামের চা খুব একটা স্পেশাল নয়। ভিয়েতনামের চা আমি খেয়েছিলাম এবং আমার ভালো লাগেনি বলেই আমি আর রেকর্ডই করিনি। মানে আমি কোনো কিছু খাবো আর তারপরে যদি আমার ভালো না লাগে না, আমার রেকর্ড করার মুডটাই নষ্ট হয়ে যায়। কারণ আমার মাথায় চলছে যে আমার পয়সাটা বরবাদ হয়ে গেল। বিভিন্ন রকম কফি আছে, এগ কফি আমার খুব বেশি ভালো লাগেনি। কাঁচা ডিমের ফেনা ছিল, অনেকেই খায় কাঁচা ডিম, ভালো লাগে খেতে বলে। আমি তো ডিমটা ভালো করে সেদ্ধ না হলেও খাই না। আর ওই যে নরম নরম ডিমের পোচ বা অমলেট, ওটাও ভালো লাগে না আমার। কেমন যেন একটা গন্ধ আসে। কিছু কিছু নাম আমি দিয়ে দিচ্ছি, এই নামগুলো প্রোনাউন্স করা খুব কঠিন, আমি সবকটা লিখে রেখেছি ডায়েরিতে। এই নামগুলো দিয়ে দিচ্ছি। এই খাবারগুলো অবশ্যই ট্রাই করো। বিশেষ করে দানাঙে যদি থাকো, তাহলে দানাঙে সি ফুড মাস্ট। এত ফ্রেশ সি ফুড আমি কোনোদিন খাইনি। আমি 3 বেলা সি ফুড খেয়েছি ওখানে। সবজি সি ফুড টাইপের বানায়, স্টার ফ্রাইড ভেজিটেবল উইথ সি ফুড, এরকম একটা নাম। দানাঙে গেলে সি ফুড মাস্ট। হানয়তে কফি গুলো অবশ্যই ট্রাই করো। আর হোচিমিনে গেলে, হোচিমিনে অনেক ক্যাফে আছে আর ছোট ছোট দোকান আছে। কিছু জিনিস আমি গুগল করেছিলাম, আর এই হোচিমিন সিটির যে অ্যাড্রেস গুলো, খাবারের জায়গার অ্যাড্রেস গুলো আমি আমার এক বন্ধু থেকে নিয়েছিলাম। ও আগের মাসেই হোচিমিন গেছিল। ওই জায়গাগুলোর একটা শর্টও বানিয়ে রেখেছি, ওটা আমি আপলোড করে দেবো। তোমরা ওই জায়গাগুলো একটু নোট ডাউন করে নিও আর ওই জায়গাগুলো ভিজিট করতে পারো। ইন্ডিয়ান হয়েও আমার ওই টেস্ট গুলো কিন্তু ভালোই লেগেছিল। ঘটি বাড়ি যেরকম একটু মিষ্টি মেশায় খাবারে, বেসিক্যালি আমার বাড়ির মতো ওরাও একটু মিষ্টি দেয় খাবারে, যেটা আমি দেখলাম। মানে টলারেট করতে পারবে না, সহ্য হবে না এরকম মিষ্টি নয়, কিন্তু ইউ হ্যাভ টু ট্রাই পক নুডলস। পর্কের যে কোনো ডিশ, চিকেনের ডিশ গুলো অত ভালো না। ইউজুয়াল আমাদের যে চিলি পক বা সেজওয়ান পক যেগুলো আমরা খাই, সেগুলো বানায় না। বেশ অন্যরকম সস দিয়ে সিজনিং করে, ভালো লাগে খেতে। সাপাটা একটু পাহাড়ি এলাকা, আবার আমার পাহাড়ি এরিয়াতে একটু অ্যালার্জি আছে, আমার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। তাই সাপাতে আমার অবস্থা খুব কাহিল হয়ে গেছিল, তাই জন্য সাপাতে আমি কোনো রেকর্ড করিনি আনফরচুনেটলি। এই ক্যাফেটায় অবশ্যই যেও সাপাতে গেলে, থেকে পাহাড় দেখতে দুর্দান্ত লাগে। এর পরের প্রশ্ন হচ্ছে, দিদি খরচ, প্লেন বুকিং, উইমেন সেফটি, অ্যাবাউট সোলো ট্রাভেলিং, হোটেল আর এবিএনবি বুকিং, এগুলো জানিও। খরচ তো বলে দিলাম, প্লেন বুকিংও বলে দিলাম, উইমেন সেফটিও বলে দিলাম। উইমেন সেফটি ভালো আছে, মানে একদমই কেউ তাকাচ্ছেও না, কেউ জ্বালাচ্ছেও না, কোনো রকম অদ্ভুত মানুষের পাল্লায়ও পড়িনি। আমি কিন্তু বেশিরভাগ দিনই 2টো অব্দি বাইরেই ছিলাম। আমি হোচিমিনে তো মনে হয় রাত 2:30টা অব্দিও বাইরে ছিলাম, খুব বেশি অসুবিধা হয়নি, একদমই অসুবিধা হয়নি, এবং লোকজন জ্বালায়ও না। আর আমিও পার্সোনালি কোন রকম উদ্ভট কাণ্ডতে পড়িনি। বাসের ড্রাইভাররাও খুব হেল্পফুল। ভিয়েতনামের সমস্ত বাসের কন্ডাক্টর কিন্তু মহিলা। অবশ্যই গ্র্যাবটা ডাউনলোড করে যেও বাড়ি থেকে, কিন্তু গ্র্যাব বাইক আমি রিকমেন্ড করবো। ভিয়েতনামের মানুষ হাঁটা চলার আগে স্কুটি চালানো শেখে, সবার কাছে একটা করে বাইক, সবার কাছে একটা করে স্কুটি। আর ওদের বাইকটা একটু অন্যরকম দেখতে, আমাদের এখানের বাইকের মতো নয়, বেশ কম দামে যাওয়া যায়। মানে আমি বলবো যে 100-200 টাকায় তুমি পৌঁছে যাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। যদি সোলো যাও, দেন গো ফর গ্র্যাব বাইক ইনস্টেড অফ গ্র্যাব ট্যাক্সি। আরেকটা যেটা তোমরা কেউ জিজ্ঞেস করোনি, কিন্তু তাও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কারেন্সি। যখন এখান থেকে যাবে, যেখানেই যাও, যদি একা যাও, স্পেশালি একা যাও, প্রচুর ওয়েবসাইট পেয়ে যাবে যারা কারেন্সি কনভার্ট করে তোমাকে সেই দেশের কারেন্সি তোমাকে বাড়ি এসে দিয়ে যাবে। কারণ বুক মাই ফরেক্স প্রচন্ড ডিলে করছে, আমি জানি না কেন। আমার 2বার ঝগড়া হয়ে গেছে বুক মাই ফরেক্স এর সাথে এই মুহূর্তে। যদি তোমাদের কাছে কোনো ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড না থাকে, সবার কাছেই থাকে এখন, সবকটা কার্ডই ইন্টারন্যাশনাল করে দিয়েছে, কিন্তু যদি বাই চান্স না থাকে, তাহলে আগে থেকে কারেন্সি কনভার্ট করে যেও, কারণ তাহলে তোমাকে এক্সট্রা ফরেক্স মার্কআপটা ব্যাংক থেকে দিতে হবে না। ভালো চার্জ কাটে। আমাদের দেশ কিছু হোক না হোক ট্যাক্সের ব্যাপারে কোনো রকম ভাবেই কম যায় না। আমি বলবো যে আগে থেকে কিছু টাকা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে, তাও 1-2 হাজার টাকা, ঠিক আছে, কনভার্ট করে নিয়ে যাও। আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড না থাকে, তাহলে আই উইল রিকমেন্ড ইউ টু বুক আ ফরেক্স কার্ড। একটা সিঙ্গেল কারেন্সি ফরেক্স কার্ডও নিতে পারো। আমি বুক মাই ফরেক্স থেকে করি বলে তাই জন্য বুক মাই ফরেক্স বলছি। আইএনআর টু ভিয়েতনামিজ দোং কারেন্সি কনভার্সন টুডে, অনেকগুলো ওয়েবসাইটে নাম চলে আসবে, যেটা তোমার রিলায়েবল মনে হয় তুমি করতে পারো। আর বুক মাই ফরেক্সে কারেন্সি আর কার্ড দুটোই কিন্তু এখানে করা হয়। এবার আসি ভিসার কথা। ভিসা আমি করেছিলাম অ্যাটলিসের থেকে। এবার এটা কিন্তু খুবই চর্চিত একটা বিষয়, বহু মানুষ বলেছে অ্যাটলিসে তাদের এক্সপিরিয়েন্স ভালো না। আমি অ্যাটলিস থেকে আজকে অব্দি 4টে ভিসা করিয়েছি, তার মধ্যে কোনো সমস্যা হয়নি আমার। পাসপোর্টের ছবি আপলোড করতে হয়েছে, নিজের মুখের ছবি আপলোড করতে হয়েছে, আর ফ্লাইটের পিডিএফটা আপলোড করতে হয়েছে, টাকাটা পে করতে হয়েছে। আর এটা যেহেতু ই ভিসা ছিল, তাই জন্য আমাকে আর কিছু করতেই হয়নি। আমার 3-4 দিনের মাথায় ই ভিসা চলে এসেছিল। আমার ক্ষেত্রে অ্যাটলিসের এক্সপিরিয়েন্স ভালোই ছিল, কোনোদিন স্পন্সর করেনি। আজকের ভিডিও স্পন্সর নয়, কিন্তু আমি যেভাবে করেছি সেটা তোমাকে বললাম। যখন আমি ইমিগ্রেশনে ছিলাম, তখন কলকাতা থেকে আমি ছাড়া আর কাউকে জিজ্ঞেস করেনি তুমি কি করো, খালি আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি করো। আমি জানি না আমাকে দেখে বেকার মনে হয়েছে নাকি, কিন্তু আমাকেই একমাত্র জিজ্ঞেস করেছে, আর কাউকে জিজ্ঞেস করেনি যে তুমি কি করো। আমি শুধু মুখে বলেছি যে আমি কি কি করি, আর কিছু রিপ্লাই দেয়নি। জিজ্ঞেস করেছে, আমি উত্তর দিয়েছি, এটুকু। ও আরেকটা জিজ্ঞেস করেছিল, সেটা হচ্ছে পারপাস অফ ভিজিট। সেটা তোমাকে বলতে হবে ট্যুরিজম। ইমিগ্রেশন হয়ে যাবে, স্ট্যাম্প পড়ে যাবে, নতুন দেশে ঘুরবে। পাসপোর্টটা কিন্তু হারিয়ে গেলে প্রচুর ঝামেলা হবে। যাই হয়ে যাক, তোমার টাকা পয়সা সব হারিয়ে যাক, কিন্তু পাসপোর্টটা যেন না হারায়। কারণ তোমার রিটার্ন টিকিট তো এমনিই থাকবে। বাইরের দেশে এরকম টিকিট দেখে এয়ারপোর্টে ঢোকায় না। আমাদের কলকাতা বা বিভিন্ন জায়গায় যেরকম টিকিটটা দেখে তবে আমরা এয়ারপোর্টে ঢুকতে পারি, তাই না? কিন্তু বাইরের দেশে ওরকম নয়। তোমার পাসপোর্ট থাকলেই তোমার টিকিট ছাড়াই ভেতরে তুমি ঢুকতে পারবি। যখন আমি ট্রাভেল করি, তখন আমি এয়ারবিএনবি
প্রি বুক করি, রান্না করার একটা জায়গা পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না কিন্তু বেশিরভাগ জায়গায় পাওয়া যায়, ওয়াশিং মেশিনটা পাওয়া যায়, একটা ইন্ডাকশন পাওয়া যায়। 18-19 দিন টানা বাইরের খাবার খাওয়া যায় না 3 বেলা। একটু কোথাও গিয়ে আমি ডিম কিনে আনি, 2-3 দিন আলু সেদ্ধ ভাত খেয়েছি, যখন আমার শরীরটা খুব খারাপ ছিল আমি ডিনারে আলু সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি। মিশো থেকে আমি ইলেকট্রিক কুকার কিনেছিলাম অনেক বছর আগে, সেটাই আমি সব জায়গায় নিয়ে যাই, নুডলস করা যায়, জল গরম করা যায়, রান্নাঘর লাগেও না আমার, ওটাতেই সবকিছু আমি করে ফেলতে পারি। ওটা কিন্তু অবশ্যই ক্যারি করি, তুমি যদি মানে চাও যে প্রত্যেক বেলা তুমি বাইরের খাবার খাবে খেতেই পারো, তোমার চয়েস। আমি যদি রিকমেন্ড করি তাহলে আমি বলবো যে একটা ছোট্ট কেটেল ট্রলিতে ভরে নিও, আপৎকালীন সময়েও কাজে লাগে। একটু খাবার দাবার বাড়ি থেকে নিয়ে যেও, যতই তুমি ওখানে গিয়ে খাও, অনেকদিন টানা বাইরের খাবার খাওয়ার পর একটু অসুবিধা হবে, তার কারণ হচ্ছে আমরা প্রথমত ভারতীয়, অন্য একটা জায়গার খাবার হজম সবসময় হয় না। আমার তো একটু কষ্টই হয় 5-6 দিন পর। আমার একটু মনে হয় যদি একটু আলু সেদ্ধ ভাত পেতাম ভালোই হতো। আমি একটু 500 মতো চাল আর 2-4টে আলু যখনই সোলো ট্রাভেল করি নিয়ে যাই, আর একটুখানি ডাল, আর নুনটা সবসময় আমার সাথে থাকে, কারণ প্রত্যেকটা খাবারই আমি একটু নুন কম লাগে, আমি একটু নুন বেশি খাই। এই জিনিসগুলো ছোটখাটো ক্যারি করলেই ইউ আর গুড টু গো। যে দেশেই যাও না কেন প্ল্যান করো, ঘুরে এসো। ভেরি অ্যাফোর্ডেবল কান্ট্রি আমি বলবো, এত সস্তায় দেশ ঘোরা যায় বলে আমার মনে হয় না, তার থেকে বেশিই লাগে, তাই জন্য হাতছাড়া করো না। ভিয়েতনামের ভিসাও খুবই কম দামেই পাওয়া যায় আর খুবই ইজি পাওয়া, কিছুই লাগে না, ব্যাংক স্টেটমেন্ট লাগে না, জবের ডিটেলস লাগে না, কিছুই লাগে না, খালি তোমার কাছে পয়সা থাকলেই বুক করে ফেলো সবার আগে ফ্লাইটটা, আর তারপরে ভিসার জন্য অ্যাপ্লাই করো। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি যতগুলো সিটি চেঞ্জ করেছি সবকটাই আমি বাসে করে গেছি, আমি কিন্তু ভেতরের কোনো ফ্লাইট নিইনি। ভিয়েটজেট ফ্লাইট আছে, ভিয়েটজেট ফ্লাইটের রিভিউ মারাত্মক খারাপ। আমাদের এখানে যেমন স্পাইস জেটের অবস্থা, ভিয়েতনামে সেরকম ভিয়েটজেটের অবস্থা খুব খারাপ অবস্থা, আর ওদেরও অনেক বেশি চার্জ নেয় ব্যাগের জন্য, ট্রলির জন্য। একটা স্লিপার ক্লাস বাস বুক করে নাও, একটা রাতের পয়সাও বেঁচে যাবে এয়ারবিএনবি, আর এখানে ব্যাগেরও ঝামেলা নেই, আরামে শুয়ে শুয়ে পৌঁছে যাবে। আর এই বাসগুলো হানয় থেকে সাপা যায়, হানয় থেকে দানাং যায়, সাপা থেকে দানাং করতে পারো, দানাং থেকে হোচিমিন করতে পারো, বহু বাস আছে। আর এই সব বাসের ডিটেলস গুলো পাবে 12 গো এশিয়া থেকে, একটু বেশি চার্জ কাটে। এটা কিন্তু খুবই রিলায়েবল ফ্লাইট বা বাস যাই হোক, আগে থেকে বুক করে যাওয়াই ভালো। তুমি যেহেতু চেক আউট করে ফেলবে, ব্যাগ থাকবে, ট্রলি থাকবে, সবকিছু থাকবে, যদি বাস বা ফ্লাইট না পাও তাহলে একটা মুশকিলের ব্যাপার হয়ে যাবে, কারণ এই বাসগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। তাই জন্য ভারত থেকেই বুক করে যেও। তোমার কাছে যদি ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থাকে, ওই ডেবিট কার্ড দিয়েই তুমি আরামে পে করে দিতে পারবে। আশা করি এই ভিডিওটা একটু হলেও তোমাকে সাহায্য করবে তোমার পরবর্তী সোলো ট্রিপের প্ল্যান করার জন্য। আমি 1 সপ্তাহ আর কলকাতায় থাকবো না, তাই জন্য আমি ভাবছিলাম যে কয়েকটা ভিডিও বানিয়ে যাই, তার মধ্যে এটা একটা যেটা আমি বানাতে চেয়েছিলাম বাংলায়, মনে হলো বাংলাতেই হয়তো তোমাদের সুবিধা হবে, ব্যাপারটা বেশি কানেক্ট করতে পারবে আমার সাথে, বাঙালি হয়ে বাঙালি। তোমাদের এছাড়াও যদি আর কিছু এক্সট্রা জানার থাকে, আমার মনে হয় আমি সবকিছুই কভার করে ফেলেছি, তাও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেওয়ার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।